তো আজকের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা একটু জানতে চাই যে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা গঠিত হয়েছিল মূলত 71-এর যুদ্ধ অপরাধ, মানবতা বিরোধী অপরাধ এই বিষয়গুলো নিয়ে বিচার করবার জন্য, সেখানে আমরা দেখছি যে হঠাৎ করে সেখানে জুলাই আগস্টের তথাকথিত হত্যাগুলো বা সেনাবাহিনীর গুম টুম এসব নিয়ে বিচার হচ্ছে। আমি প্রথমেই জানতে চাই যে এই আদালতের এই বর্তমানে তারা যে ট্রায়াল গুলো করছে তার আসলে আইনগত ভিত্তি কিংবা তাদের এই এখতিয়ার আছে কিনা। আচ্ছা, আহ, প্রথমত বলি যে আন্তর্জাতিক অপরাধ, কিন্তু ট্রাইব্যুনালটা হচ্ছে দেশীয়। সুতরাং দর্শকদের জন্য আমি এটা একটু ক্লিয়ার করে নিলাম যে একটা দেশীয় ট্রাইব্যুনাল আন্তর্জাতিক মানের অপরাধের বিচার করে। তো আমাদের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল লয়ে আন্তর্জাতিক অপরাধ বলতে বোঝায় জেনোসাইড, ওয়ার ক্রাইমস, ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি এবং ক্রাইমস এগেনস্ট ইন্টারন্যাশনাল ল। প্রথমে এইটাকে ওরা জেনোসাইড বলা শুরু করেছিল, এখন দেখছে যে না, এটা কোয়ালিফাই করে না, সুতরাং ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি বলছে এখন। তো আপনি একটু ইঙ্গিত দিয়েছেন যে এই আইনটি আমাদের 1973 সালে প্রণীত এবং দেশীয় প্রেক্ষাপটে পৃথিবীর মধ্যে প্রথম আইন। মানে ধরেন যে 70-এর দশকে আফটার নুরেমবার্গ ট্রায়াল, কিন্তু এই আইনটি দীর্ঘদিন ধরে আমল করা হয় নাই, তাই না? 2009-এ যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছিল, একটা নির্বাচনী প্রতিশ্রুতি ছিল যে আপনার 1971 সালের যে যুদ্ধকালীন যে অপরাধগুলো হয়েছে তার অন্তত বাংলাদেশে যারা সহযোগী ছিল তাদের বিচার করবার। সুতরাং ওই আইনের স্কোপটা কিন্তু ইট ওয়াজ কনফাইন্ড উইদিন দি 1971 ওয়ার ক্রাইমস। সেইখানে আপনার এই নতুন করে এখানে সংশোধনী আনা হয়েছে, বলছে যে কমিটস অর হ্যাজ কমিটেড। সুতরাং প্রশ্ন হচ্ছে যে whether the current tribunal as it has formed by now has the jurisdiction to try the crimes particularly that took place in 2024 quote and unquote July Revolution, and also some of the offenses that took place during Awami League regime. এবং সেইখানে যদি আমরা দেখি যে আপনি ডক্টর মিল্টন দেখুন যে গত কয়েক মাসের মধ্যে এই সরকার ক্ষমতায় আসবার পরে অন্তত 3বার এই আইনটি সংশোধন করা হয়েছে। এই মুহূর্তে তো পার্লামেন্ট নেই, তাহলে পার্লামেন্টের অনুপস্থিতিতে প্রেসিডেন্টের অর্ডিন্যান্স জারির মাধ্যমে এরকম একটা গুরুত্বপূর্ণ আইনে সংশোধন করাটা স্বভাবতই একটা প্রশ্নের জন্ম দিয়েছেন, and that deeply relates to due process question and fairness question. আমি যদি আরো একটু স্পেসিফিক্যালি বলি যে আপনি কাদের মোল্লা রায়ের কথা জানবেন। কাদের মোল্লা জাজমেন্টে আমাদের এই ট্রাইব্যুনাল তো না, এই ট্রাইব্যুনালের যে আগের যে রিফাইন্ড যে প্রকৃত ফর্ম, সেই ট্রাইব্যুনালটা একটা প্রেসিডেন্ট সেট করেই রেখেছেন ইন্টারপ্রিটেশনের মাধ্যমে। এবং আমি দেখতে পাচ্ছি যে কাদের মোল্লার জাজমেন্টের 78 প্যারাতে স্পষ্টভাবে স্কোপ বলা আছে যে দিস ল ওয়াজ পার্টিকুলারলি ডিজাইন টু প্রসিকিউট the 1971 war criminals and perpetrators of other crimes of international law under international law. সুতরাং এইখানে একটা বিতর্ক হতেই পারে যে whether the current tribunal has correctly extended its jurisdiction to the 2024 crime. এটা আরেকটা যুক্তি হচ্ছে যে খুবই কন্ট্রোভার্সিয়াল একটা জিনিস। আপনি লক্ষ্য করেন যে এটাকে আমরা আইনের ছাত্ররা বলি প্রিন্সিপাল অফ রেট্রোঅ্যাক্টিভিটি, মানে ভূতাপেক্ষ কার্যকারিতা। পেছনের একটা তারিখ থেকে একটা আইনের কার্যকারিতা দেওয়া হয় কেমন। সেইখানে এই যে যে সংশোধনীগুলো প্রফেসর আসিফ নজরুলের ট্রাইব্যুনাল এনেছে, সেখানে 9 জানুয়ারি থেকে এই কার্যকারিতা দেওয়া হচ্ছে যে যতগুলো অপরাধ হয়েছে তার মধ্যে আসবে। সুতরাং প্রশ্ন হচ্ছে যে এটা এই প্রিন্সিপালটা কতটুকুন বিধিসম্মত হয়েছে। যখন যখন কোনো অপরাধ হয় তখন প্রচলিত
আইনে তার বিচার করতে হয়। তো আপনি পরবর্তীতে সংশোধনী এনে সেই অপরাধকে আওতায় এনে বিচার করতে পারবেন না। তাহলে কথা হলো, যদি আন্তর্জাতিক অপরাধের বিচার হয়, সেই বিচারটি তারা বলতে পারেন, আর্গুয়েবলি আমি বলছি, যে এটা তো পূর্বেই নির্ধারিত অপরাধ, আমরা নতুন কোনো অপরাধ সংজ্ঞায়িত করিনি। কিন্তু যুক্তিটা হচ্ছে, আপনি দেখেন অন্তত তিনটি ক্ষেত্রে তারা এই প্রিন্সিপাল অফ রেট্রোঅ্যাক্টিভিটিকে ভঙ্গ করেছেন। আমাদের সংবিধানের 35 নম্বর অনুচ্ছেদে এই বার্তা দেওয়া আছে যে কোনো সময়ে যে আইন প্রচলিত নেই, সে নতুন করে আইন করে আপনার আগে ঘটে যাওয়া অপরাধের বিচার করা যাবে না। ঠিক আছে না? এই প্রিন্সিপালের লঙ্ঘন হচ্ছে কোন দিক দিয়ে? এইটা আপনার এই 2009 থেকে 2024 নতুন একটা সময় ফ্রেম, টাইম ফ্রেম তৈরি করলো। সো ইট ইজ ক্রিয়েটিং এ নিউ টাইম ফ্রেমওয়ার্ক। সেকেন্ডলি হচ্ছে, ইট ইজ ক্রিয়েটিং এ কাইন্ড অফ নিউ লায়াবিলিটি। এই যে যে সৈন্যবাহিনী বা সেনারা মানে এটা অপরাধটা করেছেন বলে তারা বলছেন, অভিযোগ আনছেন। সো ইট ইজ ক্রিয়েটিং এ নিউ কাইন্ড অফ লায়াবিলিটি ফর দ্য আর্মি অফিসার্স হু আর অ্যাকচুয়ালি intended to be tried under the 1952 Army Act, particularly applicable for the armies, and which is itself a self-contained law. আর একটা হচ্ছে কি, আপনি জুরিসডিকশনটা কি করছেন, এক্সটেন্ড করছেন। আপনি ডক্টর মিল্টন, যদি আপনার দৃষ্টি আকর্ষণ করি, এখানে বলা আছে এই নতুন যে 2024-25 তারা যে সংশোধনী এনেছেন, দে হ্যাভ টার্গেটেড আওয়ামী লীগ অ্যাজ এ পলিটিক্যাল পার্টি অ্যান্ড আর্মি, নেভি, এয়ারফোর্স মেম্বার্স অ্যাজ ওয়েল অ্যাজ ডিজিএফআই মেম্বার্স। তার মানে তাদের মাথাতেই আছে যে আপনি এই বাহিনীকে টার্গেট করে আমি এই সংশোধনীটা করব। তো যখন এরকম পলিটিক্যালি মোটিভেটেড টার্গেটেড কোনো গোষ্ঠীকে নতুন ডিফাইন করে আওতায় আনা হয়, দ্যাট ইজ ওয়াই দে আর ক্রিয়েটিং এ নিউ কাইন্ড অফ লায়াবিলিটি এন্ড নিউ কাইন্ড অফ অফেন্স। আর একটা হলো কি, যে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির সংজ্ঞা তারা পাল্টেছেন, কিন্তু এখানে একটা তারা রংবাজি করেছেন। সেটা হলো, এটাকে ধরতে পারছে না, উপরে উপরে তারা দেখাচ্ছেন ইন্টারন্যাশনাল কমিউনিটিকে যে তারা ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির সংজ্ঞাটা আন্তর্জাতিক মানে করেছেন, যে সিস্টেমেটিক অ্যাটাক বা ধরেন যে অ্যাটাকের সংজ্ঞাতে তারা এনে নতুন করে বলতে চাচ্ছেন। অথচ ওই ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির সংজ্ঞাতেই আপনি যদি আইনটা পরবর্তীতে দর্শকদের জন্য দেখিয়ে দেন তাহলে ভালো হবে। তারা বলছেন যে আইসিসি স্ট্যান্ডার্ডের সাথে যতটুকুন সামঞ্জস্যপূর্ণ ততটুকুন আমাদের এই ট্রাইব্যুনাল বা এই আইন নাকি প্রয়োগ করবে। তার মানে হলো, ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির যে নিজস্ব ধারণা প্রসূত সংজ্ঞা তারা প্রয়োগ করছেন, দেয়ার বাই দে আর ক্রিয়েটিং এ নিউ কাইন্ড অফ অফেন্স এন্ড ডিফাইনিং দ্য নিউ অফেন্স ইন দ্য লাইট অফ দি অ্যামেন্ডেড ল। সো আমি আর্গু করতে চাচ্ছি যে এখানে রেট্রোঅ্যাক্টিভিটি প্রিন্সিপল, যেটা সংবিধানে গ্যারান্টিড, সেটা লঙ্ঘিত হয়েছে। এবং আরেকটা কথা আমি এই পয়েন্টে আপনাকে বলে শেষ করছি, সেটা হচ্ছে এই, যে ধরেন এই আইনটা অর্ডিন্যান্স দিয়ে তারা বিচার করলো, তো কিন্তু আইনটা তো অর্ডিন্যান্স দিয়ে তারা করলো, তাই না? করার পরে নর্মালি আমাদের সংবিধানে বলা আছে যখন পার্লামেন্ট থাকে না, তাই না, সেই পার্লামেন্ট যখন তৈরি হয় তার 30 দিনের মধ্যে এই আইনটি অ্যাপ্রুভ হতে হয়। তো ধরুন আপনি একটা আইনের শাস্তি দিয়ে দিলেন এবং পরবর্তীতে যারা ক্ষমতায় আসলো তারা বা পার্লামেন্ট সেই আইনটা কি করলেন, সেটা অ্যাপ্রুভ করলেন না। তাহলে আপনার এই ফলাফলটা কি হবে? রাইট, সেটা তো আনডুয়েবল। সুতরাং ইন এনি রেসপেক্ট আপনার প্রশ্নের উত্তরে আমি এটুকুন বলতে চাই, এটা আন্তর্জাতিক অপরাধ আইনের একটা প্রতিষ্ঠিত নিয়মই আছে। এটাকে আমরা বলি নুলেম ক্রিমেন প্রিন্সিপাল, বলে নুলে, কিরকম বলে শব্দটা, বলে নুলাম ক্রিমেন সাইনি লেগে। হ্যাঁ, নো নো ল নো ক্রাইম, অর্থাৎ প্রচলিত সময়ে অস্তিত্বহীন আইনের অধীনে কোনো বিচার করা যাবে না। সুতরাং আমি আপনার উত্তরে বলতে চাই যে হ্যাঁ, এটার জুরিসডিকশনাল প্রশ্নটি ইজ হাইলি হাইলি কন্ট্রোভার্সিয়াল এন্ড ইজ এ কম্প্রোমাইজ টু দি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সেট বাই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ল। মানে এইখানে একটা আপনি যেটা বললেন যে একদম টার্গেটেড, মানে একদিকে পার্টি হিসেবে আওয়ামী লীগ আর একদিকে
তিন বাহিনী এবং একদম, স্পেশালি একদম। ডিজিএফআই। আপনি আপনি যদি পরে আপনার এটা একটু অ্যাড করে দেন, এই 72 এর এই অংশটুকুন একেবারে ওখানে লেখাই আছে যে এটা 25 সালে সংশোধনীটা আনা হয়েছে এবং ইন্টেলিজেন্স ফোর্স, আওয়ামী লীগ এজ আওয়ামী লীগ নামটা লেখা নাই, পলিটিক্যাল অর্গানাইজেশন। তারপরে আপনার এই ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির সংজ্ঞা পাল্টানো, তারপরে আপনার স্কোপটা পাল্টানো, প্রেজেন্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে না, এই সবগুলো। এবং আইসিসি স্ট্যাটিউটারি ইনকনসিস্টেন্ট সাথে হলে আমাদেরটাকে স্ট্যান্ডার্ড ধরতে হবে, ঠিক আছে না। সুতরাং এখানে জুরিসডিকশনাল যে কনসার্নের কথা আপনি বললেন, সেই কনসার্নটা একদমই আমি উড়িয়ে দিচ্ছি না। থ্যাংক ইউ। এবার আমি আরেকটু স্পেসিফিক আলোচনায় যাই, যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা প্রহসনমূলক বিচার আমরা দেখতে পাচ্ছি ট্রাইব্যুনাল ওয়ানে। এখানে দুটো ট্রাইব্যুনাল আছে। তো ট্রাইব্যুনাল ওয়ানের যারা বিচারক রয়েছেন, তিন বিচারক, তাদের নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। বিশেষ করে ট্রাইব্যুনাল ওয়ানের যে চেয়ারপারসন, বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার, তার যে ইতিহাস, একজন বিচারপতি হিসেবে তিনি এর আগে যে কাজ করেছেন, তিনি জুডিশিয়াল সার্ভিসে জয়েন করেছেন 1993 সালের 20 এপ্রিল। তিনি রিটায়ার করেছেন জেলা জাজ হিসেবে 18 জানুয়ারি 2019। আবার গত বছরের 2024-এর 8 অক্টোবর তাকে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এবং তারপরে আমরা দেখছি যে তিনি ট্রাইব্যুনাল অনেক চেয়ারপারসন। এইটার বিতর্কের জায়গাটা হলো যে ক্যান হি বি দ্য চেয়ারপারসন অফ এ ট্রাইব্যুনাল, যিনি সবে মাত্র অতিরিক্ত বিচারপতি হিসেবে জয়েন করেছেন, তিনি কি করে, কারণ এই এই আন্তর্জাতিক অপরাধ আদালতটা ইকুইভ্যালেন্ট টু হাইকোর্ট। এই জায়গাটা আমি আপনার মতামত চাইছি, বা এটা কিভাবে সম্ভব হলো? এইটা ডক্টর মিল্টন, আপনি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উত্থাপন করেছেন। এটা নিয়ে আমি আগেও কিন্তু দু এক জায়গায় ইঙ্গিত দিয়েছি এবং কথা বলেছি। কেননা যখনই আপনি আহ, এই ধরনের গুরুত্বপূর্ণ মামলার বিচারের কথা বলবেন, কোনো অপরাধ হলে রাষ্ট্র সেটার বিচার করবে, এটা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু রাষ্ট্রের এও দায়িত্ব যে সেই বিচারটা যেন মানসম্পন্ন হয়। সুতরাং প্রশ্ন হচ্ছে যে whether the tribunal, whether it is staged, compromised or politically motivated, তার অংশ হিসেবে আমার কাছে মনে হচ্ছে যে এই ট্রাইব্যুনালটি একেবারেই এমন ভাবেই তৈরি করা হয়েছে যেন পলিটিক্যাল অপোজিশনকে, এখানে বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টার্গেট করে এই বিচারটি রাজনৈতিকভাবে পরিচালিত হচ্ছে। এবং সেক্ষেত্রে বিচারক নিয়োগ, অর্থাৎ কোর্টের যে রিকনস্টিটিউশন, রিফর্মুলেশন, সেই প্রশ্নটিও সামনে অত্যন্ত যুক্তিসঙ্গত ভাবে চলে আসছে। সেখানে আমার কাছে মনে হচ্ছে যে এখানে সাংবিধানিক এবং জুরিসপ্রুডেন্সিয়াল, আইন বৈজ্ঞানিক কন্ট্রোভার্সি রয়েছে। এবং আর্গুয়েবলি I want to submit that the appointment of Justice Mojumdar as the chair of the International Crimes Tribunal is unconstitutional and illegal. কেন এই কথাটা বলছি? প্রথমে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে যে আইনটি দিয়ে বিচার হচ্ছে, এই আইনটির নাম কি? ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973। এবং সর্বশেষ এটা 24-25-এ তারা 3 থেকে 4 বার সংশোধনী করেছে। কয়বার যে সংশোধনী করে আসলে হিসাব রাখাই মুশকিল। তাদের যখন দরকার হচ্ছে, যার এটা তো নাই, পকেট থেকে বের করে ওখানে আবার লিখে নিচ্ছে। এইভাবে তারা আইন করেছে এই পর্যন্ত, হ্যাঁ 4 চারবার বার করেছে। তো সেইখানে সেই 4 বার করবার পরে আপনি সেকশন 6(2)(a) সেখানে বলছেন যে সুপ্রিম কোর্টের জাজ ছিলেন, আছেন বা থাকার যোগ্যতা এমন ব্যক্তি কি হতে পারবেন? এই আইসিটির হয় চেয়ারম্যান অথবা মেম্বার হতে পারবেন। এই তো কথা। শব্দটা আপনি লক্ষ্য করেন। আপনি যদি
আমি যদি ক্লিয়ার করতে না পারি আপনি আমাকে আবার একটু জিজ্ঞাসা করেন, কেননা এটা ভেরি ভেরি ট্রিকি পয়েন্ট। আমি দর্শকদের জন্য একটু সাধারণ ভাষায় বলার চেষ্টা করছি। আইনটাতে বলা আছে যে হাইকোর্টের বিচারপতি আছেন অথবা ছিলেন অথবা হবার যোগ্য এরকম কোন জাজ কি হতে পারবেন, আইসিটির চেয়ারম্যান হতে পারবেন অথবা মেম্বার হতে পারবেন। আমরা ধরেই নেব যে যিনি চেয়ারম্যান হবেন তিনি অধিকতর প্রাজ্ঞ বিচারপতি হবেন, তাই তো? এবং আন্তর্জাতিক আইন ধরে নেয় যে এ পার্সন অফ রেকগনাইজ জুডিশিয়াল কম্পিটেন্স। ঠিক আছে না? তো আমরা মনে করি যে হাইকোর্ট ডিভিশনে বিচারপতি ছিলেন অথবা আছেন এরকম কনস্টিটিউশন তো বটেই, আন্তর্জাতিক অপরাধ আইনের ব্যুৎপত্তি আছে, পড়াশুনো আছে, অভিজ্ঞতা আছে, এইরকম কোন রেকগনাইজ জুডিশিয়াল কম্পিটেন্সের ব্যক্তি হবেন কি এর চেয়ারম্যান। কিন্তু জাস্টিস মুর্তজা মজুমদারের ক্ষেত্রে এটি আমি ব্যতিক্রম লক্ষ্য করছি। তার অভিজ্ঞতাটা লক্ষ্য করেন, অভিজ্ঞতাটা তিনি সাবঅর্ডিনেট আদালতের জাজ হিসেবে অবসর নিয়েছেন 2019 সালে। তার মানে আমাদের দেশের সিভিল ল, কোড অফ ক্রিমিনাল প্রসিজার বা কোড অফ ক্রিমিনাল প্রসিজার, সিআরপিসি, মানে পেনাল ল এবং সিভিল ল বিচার করবার তার দক্ষতা থাকতে পারে বড়জোর। কিন্তু হাইকোর্টে এসে যে সংবিধান বিষয়ে যে বলতে মানে বিচার করবার যে ক্ষমতা বা আন্তর্জাতিক অপরাধ আইনের যে প্রাজ্ঞতা বা দক্ষ দরকার সেই কম্পিটেন্স তার নাই।